নমস্কার, সবাই কেমন আছেন? প্রথমত বলি, আমরা এখন বেশিরভাগ মানুষই বুঝতে পারছি যে ইংলিশটা আমাদের জীবনে এখন কতটা দরকার। তো সেই কারণে আমরা এখন ইংলিশ শেখার জন্য এবং ইংলিশে কথা বলার জন্য অনেক ভিডিওস দেখি, অনেকের কাছে শিখি। কিন্তু এত কিছু করার পরেও এমন অনেক মানুষ আছেন যারা ইংলিশে ঠিক করে কথা বলতে পারছেন না, ইংলিশটা শিখে উঠতে পারছেন না। এমনটা কেন? তো তাদের জন্য এই ভিডিওটা। আমি তাদের উদ্দেশ্য করে আজ বলবো, ইংলিশ শেখার জন্য বা ইংলিশে কথা বলার জন্য দুটো স্টেপস বা টেকনিক্সের কথা আমি আজকে বলবো, যেগুলো সত্যি ইংলিশ শেখার জন্য আপনার কাছে নিনজা টেকনিকের মতো কাজ করবে। তাহলে চলুন সেগুলো কি দেখা যাক। তবে সেগুলি বলার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনি একবার ভেবে দেখুন, ইংলিশ বলাটা যদি সত্যিই আপনার কাছে খুব কঠিন হতো, বা আপনি, অনেকে মনে করে যে আমরা ইংলিশ বলতেই পারবো না, ইংলিশ বলাটা আমার কাছে হবে না, এটা ভীষণ কঠিন। যদি সত্যিই তেমন হতো তাহলে একটুখানি খেয়াল করলে দেখবেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু অনেক ইংলিশ ওয়ার্ডস ব্যবহার করি। সেগুলো কিন্তু আমরা আলাদা করে কারোর কাছে শিখিনি, সেগুলো শেখার জন্য আমাদের ফোন খুলে সেগুলো সার্চ করতে হয়নি, সেগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি ব্যবহার করি। যেমন ধরুন, সকালে ওঠার থেকে শুরু করে, সকালে উঠেই অ্যালার্ম, গুড মর্নিং, গুড মর্নিং কিন্তু আমরা অলমোস্ট সবাই বলি। তারপর ব্রাশ, কোলগেট, টেবিল, চেয়ার, পেন, পেন্সিল, ফ্যান, লাইট ইত্যাদি অনেক ধরনের শব্দ কিন্তু আমরা ইংলিশেই বলি, সেগুলো কিন্তু বাংলা আমরা ব্যবহার করি না। তারপর যেমন ধরুন, আমরা বলি হ্যান্ডশেক। যখন আমরা কারোর সাথে দেখা করি, এটা কিন্তু বলি না হাত মেলাও, বলি হ্যান্ডশেক করো। এটাও কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, কিন্তু এগুলো আমরা অনায়াসে বলি। এবং এগুলো বলার সময় একবারও ভাবি না যে এটা খুব কঠিন, মানে ইংলিশ, এটা একটা ইংলিশ ওয়ার্ড, ইংলিশটা খুব কঠিন, কি করে বলবো। কেন? কারণ এগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, শুনতে শুনতে এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে, এবং শুনতে শুনতে অটোমেটিক্যালি এটা আমরা বলতে পারি। এগুলো বলার আগে কিন্তু আমরা দুবার ভাবি না। তাহলে ইংলিশটা যদি সত্যিই কঠিন হতো, আপনি বলতেই পারতেন না, তাহলে এই ওয়ার্ডসগুলো ইংলিশে কি করে আপনি বলছেন? সুতরাং এর থেকে কি বোঝা গেল, যারা মনে করেন ইংলিশটা কঠিন, আমি বলতে পারবো না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনি অবশ্যই পারবেন, এবং এটা অতটাও কঠিন নয় যেমনটা আমরা ভাবি, বা যেমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় যে এটা খুব কঠিন। একেবারেই কঠিন না, আপনিও পারবেন। এই শব্দগুলো তো আমরা বলি, কিন্তু প্রবলেমটা হলো, এই শব্দগুলো দিয়ে যখন একটি সেন্টেন্স ইংলিশে আমাদের বলতে বলা হচ্ছে, তখনই আমরা ঘাবড়ে যাই। যেমন ধরুন, টেবিল, টেবিল একটা ইংলিশ ওয়ার্ড, এবং টেবিলটা আমরা অনায়াসেই বলি, এটা আমরা সবাই বলি, টেবিল বলি। কিন্তু যখন টেবিল দিয়ে একটা সেন্টেন্স বলতে বলা হচ্ছে, যেমন ধরুন যদি বলি এটি একটি টেবিল, দিস ইজ আ টেবিল, ওই দিস ইজ আ টেবিল এটাই বলতে প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ তখন আপনার মাথায় আসছে আমাকে এটা দিয়ে সেন্টেন্স বানাতে হবে, আমি তো কনস্ট্রাকশন জানি না, গঠন জানি না, এটার ইংলিশ জানি না, ওটার ইংলিশ জানি না, তাহলে কি করে বলবো, এবং সেন্টেন্সটা গঠন করব কি করে, সঠিক হতে হবে, নির্ভুল হতে হবে, এই ইত্যাদি নানান ধরনের চিন্তা ভাবনা করেন। সেই কারণেই সেন্টেন্সগুলো বলা হয়ে ওঠে না। তাহলে প্রথমে আমরা কি করব, ফার্স্ট স্টেপটা কি, সেটা হলো যে শব্দগুলো আমরা জানি সেই শব্দগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব, ছোট ছোট সেন্টেন্স, বড় সেন্টেন্স নয়। এবং এমন ধরনের সেন্টেন্স যেটা আপনি রোজ বলেন, মানে ওই শব্দটা দিয়ে যে সেন্টেন্সগুলো আপনি বাংলায় বলছেন, সেগুলো দিয়েই আপনি ইংলিশে বলার চেষ্টা করবেন, ইংলিশে একটি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। এতে কি হলো, অলরেডি কিন্তু ওই ইংলিশ ওয়ার্ডটা, পার্টিকুলার ইংলিশ ওয়ার্ডটা আপনি জানেন। মানে যদি আমি আপনাকে অন্য একটা বাক্য দিই, সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা বাংলার ইংলিশ ওয়ার্ডটা জানতে হবে। কিন্তু এখানে আমি যদি কাপ, টেবিল, চেয়ার, ব্রাশ এগুলো দিয়ে বলি, তাহলে কিন্তু এগুলোর ইংলিশ, মানে এগুলো তো ইংলিশ ওয়ার্ড, এগুলো কিন্তু আলাদা করে আপনাকে জানতে হচ্ছে না। তো এটা একটা টেবিল, এখানে টেবিল শব্দটা অলরেডি আমরা ইংলিশটা জানি, তাহলে আমার বাদ থাকলো কি, এটা একটা। তাহলে একটি ইংলিশ ওয়ান আমরা সবাই জানি, এটা ইংলিশ ইট বা দিস, এটা আমরা সবাই জানি। তো সেই জন্য এই ধরনের বাক্য যদি আপনি প্রথম প্রথম শুরু করেন, আপনার করতেও সুবিধা হবে, এবং আপনাকে আকাশ পাতাল ভাবতে হবে না ইংলিশ সম্পর্কে। প্রথমে আপনাকে ঠিকঠাক বলার একদমই দরকার নেই, মানে প্রথমে আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার একদমই দরকার নেই। প্রথমে যখন আমি সাজিয়ে গুছিয়ে বলতে যাব, মানে ভাববো যে আমাকে গ্রামাটিক্যালি ঠিক বলতে হবে, টেন্স অনুযায়ী ঠিক বলতে হবে, তখন কিন্তু ওইসব ভাবতে ভাবতে, মানে যদি ঠিক না বলি তাহলে ভুল হয়ে যাবে, ভুল হলে কি হবে, আমাকে এইভাবে সাজিয়ে গুছিয়েই বলতে হবে, এইগুলো ভাবতে ভাবতে কিন্তু একটা নেগেটিভ থিঙ্কিং অলরেডি চলে আসে, মানে আমি পারবো না, তখন পারছি না, তখন ধুর বাবা থাক, আর হবে না আমার দ্বারা ইংলিশ বলাটা, এই জন্যই মনে হয় ইংলিশটা কঠিন, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তখন আসবে। সেই কারণে শুরুর সময় প্রথমে একেবারেই আপনাকে সেন্টেন্স সাজিয়ে গুছিয়ে বলতে হবে না। যারা পারবেন তো খুবই ভালো কথা, যারা পারবেন না তারা এটা ভেবে পিছিয়ে আসবেন না যে প্রথম থেকেই আমাকে সাজিয়ে গুছিয়ে বলতে হবে।
বেশিরভাগ মানুষ এই ভুলটা করেন বলেই কিন্তু তাদের আর ইংলিশটা বলা হয়ে ওঠে না। কাপ, কাপও একটা ইংলিশ ওয়ার্ড। এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স বলি, 1 কাপ চা দাও, তাহলে কাপটা আমরা অলরেডি জানি, 1 কাপ, 1 কাপ। চা ইংলিশ টি, দাও ইংলিশ গিভ। তাহলে গিভ আ কাপ অফ টি, এটাকে আমি যদি ঘুরিয়ে বলি, আ কাপ অফ টি গিভ মি, বা ওই দিস ইজ আ টেবিলটাকে যদি আমি ঘুরিয়ে বলি, আ টেবিল দিস ইজ। মানে আমি বলতে চাইছি, এরকম করে যদি আপনি প্রথমে বলতে বলতে একবার আপনার অভ্যেসটা হয়ে যায়, তাহলে কিন্তু সঠিকটা শিখতে বেশিক্ষণ টাইম লাগে না। মানে আপনার ইংলিশ বলাটা অভ্যেস করতে যতটা না সময় লাগে, সেটা বলার অভ্যেস করার পরে সঠিকভাবে কি করে বলতে হয় সেটা শিখতে কিন্তু বেশি টাইম লাগে না, বেশি সময় লাগে ইংলিশ বলাটা অভ্যেস করতে। সেই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করব, সাজানো গোছানো টেন্স গ্রামার এসব পরে হবে, আগে আপনি অভ্যেস করুন, অভ্যেসটা হয়ে যাক, তারপরে সঠিকভাবে কি করে বলতে হয় সেটা আপনি ফোন থেকে, যাদের কাছ থেকে শেখেন তাদের থেকে সেটা ইজিলি শিখতে পারবেন। এই জন্যই বলছি, আর টেবিল দিস ইজ বলতে বলতে যখন আপনি একটা কনফিডেন্স আপনার মধ্যে চলে আসবে, আপনি কনফিডেন্ট হয়ে যাবেন যে হ্যাঁ আমিও পারি, আমিও পারবো, তখন কিন্তু দিস ইজ আ টেবিল বলতে বেশি সময় লাগবে না। তাহলে আরেকবার বলে দিই যে প্রথম ধাপটা কি, যেটা আপনার নিনজা টেকনিকের মতো কাজ করবে, সেটা হলো যে শব্দগুলো আপনি জানেন, যেগুলো আপনি প্রায় বলে থাকেন ইংলিশে, সেগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করুন। দ্বিতীয় স্টেপ বা টেকনিকটি আরো বেশি ইন্টারেস্টিং। তাহলে শুনুন এটা কি। এটা হলো, এটা তো আগেরটা তো বললাম যে যে শব্দগুলো আপনি জানেন, কিন্তু যে শব্দগুলো আপনি জানেন না, কারণ ইংলিশ বলতে গেলে যেগুলো আমরা জানি শুধু সেই শব্দগুলোরই প্রয়োজন হবে এমন তো নয়, আরো অনেক ধরনের শব্দের প্রয়োজন হবে। তো যেগুলো আমরা জানি না সেই ব্যাপারে কি করব, তখন আমরা ছোট্ট একটা খাতা নেব, এবং সেই খাতায় যে শব্দগুলো আমরা জানি না বাংলায়, ধরুন আপনি এখন একটা কথা বলছেন, কথা বলতে বলতে আপনার হঠাৎ মনে হলো এই শব্দটার ইংলিশ তো আমি জানি না, কিন্তু এই শব্দটা তো আমাদের প্রায় প্রতিদিনই বলতে হয়, সেই ধরনের শব্দ আপনি সেই খাতায় লিখবেন, বাংলায় লিখবেন। এবং এখন সবার কাছেই স্মার্টফোন আছে, ফোনে ডিকশনারি অ্যাপও আছে, না থাকলে ইনস্টল করে নেবেন। এবং সেখানে, এবং কি করে বাংলা টাইপ করতে হয় এটা আমরা কিন্তু সবাই জানি, সেখানে গিয়ে বাংলায় সেটা টাইপ করবেন, এবং তার ইংলিশ ওয়ার্ডসগুলো কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। আপনি খাতায় যে বাংলা ওয়ার্ডসগুলো লিখেছিলেন তার পাশে সেই ইংলিশ ওয়ার্ডটা লিখবেন। আপনি যদি রোজ 5টা করে ওয়ার্ড লিখতে পারেন, তাহলে আপনি হিসাব করুন 1 মাসে কিন্তু আপনি 150টা ওয়ার্ড লিখতে পারছেন। এবং ওইভাবে লিখতে লিখতে আপনি যখন একটা মাস পরে দেখবেন আমি এতগুলো শব্দ লিখে ফেলেছি, বিশ্বাস করুন আপনার নিজের প্রতি অটোমেটিক্যালি একটা কনফিডেন্স চলে আসবে যে বাহ আমিও পারি, মানে আমি এতগুলো শব্দ করে ফেলেছি 1 মাসে। তখন কিন্তু এই কাজটার প্রতি আপনার একটা চাহিদা বা ভালোবাসা জন্মে যাবে, তখন কিন্তু আপনি চাইবেন যে আরো আমাকে শব্দ বাড়াতে হবে, আরো আমাকে অনেক শব্দ লিখতে হবে। এবং আমি আপনাকে একেবারেই বলবো না যে মুখস্থ করার মতো, মানে পাতার পর পাতা মুখস্থ করার মতো ওগুলো রোজ মুখস্থ করুন, রোজ সেগুলো নিয়ে পড়ুন, বসুন, সময় দিন, অনেক সময় দিন, আমি একদমই সেরকম বলবো না। আপনি যদি রোজ 5 থেকে 10 মিনিট এই কাজটার প্রতি সময় দেন, এবং রোজ 5 মিনিট করে বা 10 মিনিট করে এটাতে চোখ বোলান, তাহলে কিন্তু একটা সময় পর এগুলো আপনাকে আর খাতা খুলে দেখতে হবে না, অটোমেটিক্যালি আপনি এগুলো আপনার মাথায় চলে আসবে ইংলিশ ওয়ার্ডগুলো। কারণ আমরা এটা জানি যে যেগুলো আমরা রোজ দেখি বা রোজ শুনি, ব্রেন একটা সময় পর সেটা অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের সেটা মনে থাকে, আমরা আর ভুলি না। তো সেই কারণেই আপনি যদি রোজ 5 থেকে 10 মিনিট চোখ বোলান, তাহলে কিন্তু আলাদা করে এফর্ট দিয়ে আপনাকে আর ওগুলো মনে রাখতে হবে না, মানে কিন্তু আলাদা করে এফর্ট দিয়ে আপনাকে আর ওগুলো খুঁজতে হবে না, যখন আপনার প্রয়োজন হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার সেগুলো মাথায় চলে আসবে। এবং এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস হলো, আপনি কিন্তু এরকম শব্দ লিখতে লিখতে একটা ডিকশনারি তৈরি করে ফেলবেন নিজের অজান্তেই। এই জিনিসটা আমিও করেছি এবং আমার স্টুডেন্টসদেরও আমি করাতাম, এবং তারাও খুব উপকৃত হতো, এবং বিশ্বাস করুন আমিও খুব উপকার পেয়েছি। মানে যখন আপনি এই শব্দগুলো তৈরি করবেন, 1 মাস পর দেখবেন আমার 150টা শব্দ হয়ে গেছে, তখন দেখবেন পুরো একটা ডিকশনারির মতো হয়ে যাবে। মানে আমি যদি একটা ডিকশনারি ধরিয়ে দিয়ে আপনাকে বলি যে এখান থেকে শব্দ মুখস্থ করো, মুখস্থ করে আমাকে বলো, তখন কিন্তু সেই কাজটার প্রতি আপনার ইচ্ছা করবে না, অত মোটা ডিকশনারি, অনেক শব্দ। কিন্তু আপনি যদি এই প্রসেসে করেন যেভাবে আমি বললাম, তাহলে কিন্তু আপনার ওই ওই খাতাটা শুধু আপনি ওয়ার্ডসই লিখবেন, আর কিছু লিখবেন না, তাহলে দেখবেন একটা ডিকশনারির মতো তৈরি হয়ে যাচ্ছে, যেখানে শুধু বাংলা শব্দ আর তার ইংলিশ মানেটা লেখা থাকছে। এবং এই খাতাটার উপরে আপনি লিখবেন মাই ডিকশনারি, এটা আমার ডিকশনারি, আমার তৈরি করা ডিকশনারি। তাহলে দেখবেন সেই ফিলিংসটা কিরকম হয়, মানে আপনার কতটা ভালো লাগছে যে আমি একটা ডিকশনারি তৈরি করে ফেললাম নিজের মতো করে, আমার নিজের ডিকশনারি। কারণ আমি যে শব্দটা জানি সেটা আরেকজন জানতে নাও পারে, সে যে শব্দটা জানে আমি না জানতে নাও পারি, আমার যে শব্দগুলোর প্রয়োজন আমি সেগুলোই লিখবো, যেগুলো আমার জানার প্রয়োজন বলে আমি মনে করছি।
তাহলে দুটো টেকনিক্সের কথা আরেকবার বলি যেগুলো নিনজা টেকনিকের মতো কাজ করবে। সেটা হলো আপনি যে ওয়ার্ডগুলো ইংলিশে জানেন সেগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা, এবং এমন বাক্য তৈরি করা যেগুলি দৈনন্দিন জীবনে আপনি বলেন, আপনাকে বলতে হয় সেরকম ধরনের বাক্য তৈরি করা। আর দ্বিতীয়ত হলো যে শব্দগুলো আপনি জানেন না সেই শব্দগুলো বাংলায় লিখে সেগুলোকে ফোনে সার্চ করে তার ইংলিশ ওয়ার্ডগুলো লিখে রাখা, এবং লিখে এভাবে একটা ডিকশনারি তৈরি করা। আপনি বিশ্বাস করুন এই স্টেপস দুটো যদি আপনি ফলো করেন তাহলে এটা সত্যিই আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে নিনজা টেকনিকের মতো কাজ করে এবং করবে। আমি আপনাদের বলবো যখন আপনারা সেন্টেন্সে বলবেন কোনো বাংলা বাক্য ইংলিশ সেন্টেন্সে বলবেন তখন ভুলই বলুন, কিন্তু বলুন, আগে বলার অভ্যেসটা তৈরি করুন, তারপরে ঠিক ভুল টেন্স গ্রামার ইত্যাদি বিচার করবেন। প্রথমে ওগুলো ভেবে বলতে গেলে কিন্তু কখনোই ইংলিশ বলা হয়ে উঠবে না। আগে বলার অভ্যেস করুন, ভুল বলেই বলার অভ্যেস করুন। সবাই ভুল বলতো, আমিও ভুল বলতাম, প্রথমে সবাই ভুল বলতো, তারপর আস্তে আস্তে আপনি নিজেকে কারেক্ট করে সঠিকভাবে বলাটা শিখতে পারবেন। আগে বলার অভ্যেসটা তৈরি করুন। এই ভিডিওটি দেখে আপনাদের যদি মনে হয় ইংলিশটা আপনাদের কাছে একটু হলেও সহজ বলে মনে হতে শুরু করেছে, বা আপনাদের একটা কনফিডেন্স তৈরি হচ্ছে ইংলিশের প্রতি যে আমিও পারবো, আমিও পারি, তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। নমস্কার, সবাই ভালো থাকবেন।